আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ভারতের সাথে তারেক রহমান এবং বর্তমান ক্ষমতাসীন বিএনপির যে সম্পর্ক, তাতে অনেকেই জানতে চাইছেন আওয়ামী লীগের সাথে, বিশেষ করে শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্ক কি এখন আগের মতো আছে নাকি বদলে গেছে। এদিকে টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্র মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ডক্টর খলিলকে নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে, এমনকি বিএনপির ভেতরে অনেক কথাবার্তা চলছে। আবার দেশ থেকে খবর পাচ্ছি বেশ অনেক জেলাতেই আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হচ্ছে, তাদের কার্যক্রম সীমিত আকারে শুরু করা হচ্ছে। এটারই বা কারণ কি? একটা ইন্টারেস্টিং ইনফরমেশন পেলাম আজ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যিনি এখন বিদায় নিয়েছেন, ডক্টর ইউনূস শেখ হাসিনাকে প্রচন্ড ভয় পেতেন। কিন্তু কেন ভয় পেতেন, আজকে এসব নিয়ে আলোচনা করব। পুরোটা শুনবার জন্য একদম শেষ পর্যন্ত থাকবার জন্য অনুরোধ করছি। প্রথমেই ভারতের সাথে শেখ হাসিনার সম্পর্ক বর্তমানে কেমন আছে। আমরা অনেকেই জানি না, 1 বছরের বেশি সময় ধরে তারেক রহমানের সাথে লন্ডনে ভারতের একটি অংশের আলোচনা চলছিল এবং ইংল্যান্ডে যিনি ইন্ডিয়ান হাইকমিশনার রয়েছেন তিনি এবং আরো কয়েকজন তারেক রহমানের সাথে একাধিক মিটিং করেছিলেন। পুরো বিষয়টা এতটাই গোপন রাখা হয়েছিল যে এটা আসলে বাইরে লিকই হয়নি। এই আলোচনা চলছিল 1 বছরের বেশি এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি তারেক রহমান গত 25শে ডিসেম্বর বাংলাদেশে এসেছেন। তার আগে কিন্তু তিনি আসেননি। ভারতের সাথে নেগোসিয়েশন করেই তারেক রহমান এসেছেন, কিন্তু নেগোসিয়েশনটা চলছিল 1 বছর, এটা আমরা জানতাম না। বিএনপির সাথে ভারতের ঘনিষ্ঠতা, তারেক রহমানের সাথে এই ঘনিষ্ঠতা, স্বভাবতই প্রশ্ন উঠেছে, তাহলে শেখ হাসিনার দিক থেকে কি ভারত মুখ ফিরিয়ে নিচ্ছেন? আবার গতকাল কলকাতা থেকে একজন বললেন, দাদা শেখ হাসিনা নাকি লন্ডন চলে যাচ্ছেন। এরকম একটা কথাও বাতাসে ছড়াচ্ছে যে শেখ হাসিনা ভারত থেকে লন্ডনে চলে যাবেন। আবার কেউ কেউ বলছেন না, একদম যাবেন না, হয়তো দিন 10-এর জন্য ছোট বোন শেখ রেহানার বাড়িতে বেড়াতে যাবেন। আসলে কি অবস্থা? যারা টেনশন করছেন যে আওয়ামী লীগ থেকে ভারত মুখ ফিরিয়ে নিল কিনা, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য। ভারত সরকার শেখ হাসিনার নিরাপত্তা আগের যে কোনো সময়ের চাইতে বাড়িয়েছে। আপনারা জানেন যে শেখ হাসিনা বাইরে খুব একটা চলাফেরা করতেন না, তিনি তার নির্দিষ্ট জায়গাতেই থাকতেন। সেই জায়গাতেও এখন তিনি অনেকটা মুক্ত। তিনি চাইলে সরকারি বেসরকারি অনুষ্ঠানে যোগ দিতে পারবেন, তিনি চাইলে তার নির্দিষ্ট ডেরার বাইরে ঘুরতে যেতে পারবেন, এমনকি তিনি চাইলে এখন বিদেশেও যেতে পারবেন এবং তিনি বিদেশে যাওয়ার সময় তাকে ভিআইপি প্রোটোকল দেওয়া হবে। সুতরাং বিএনপির সাথে বা তারেক রহমানের সাথে ভারতের যে সম্পর্কই হোক, তাদের একটা নিজস্ব পলিসি আছে, বাট ইট ডাজেন্ট মিন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে ভারত করছে। আওয়ামী লীগের সাথে, বিশেষ করে শেখ হাসিনার সাথে ভারতীয় কাউন্টার পার্টের নিয়মিত যোগাযোগ আছে, তাদের আলোচনা হয়, পলিসি লেভেলের বিভিন্ন আলোচনা তারা করে। সুতরাং এটি নিয়ে আপাতত টেনশন করার দরকার নেই। এবার একটু আলাপ করি আমাদের সদ্য যিনি নিয়োগ পেয়েছেন টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্র মন্ত্রী হিসেবে, ডক্টর খলিলুর রহমান। তিনি কিন্তু ছাত্র জীবনে বেশ মেধাবী ছিলেন এবং তিনি দীর্ঘদিন আমেরিকায় জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। এই যে জুলাই আগস্টে রেজিম চেঞ্জ হলো, তখন কিন্তু তার বাংলাদেশে এসে পররাষ্ট্র উপদেষ্টা হবার কথা ছিল, কিন্তু সামহাও মিস্টার তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা হলে ডক্টর ইউনূস তাকে নিয়ে আসেন এবং বলেন যে আপাতত রোহিঙ্গাদের যে বিষয় ছিল সেখানে হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে তিনি যোগ দেন।
কিন্তু হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতে গিয়ে এবং এই মিয়ানমারের করিডোর এই বিষয়গুলো নিয়ে কাজ করতে গিয়ে তিনি অচিরেই রিয়েলাইজ করেন যে রোহিঙ্গাদের ইস্যুটা এত দ্রুত সলভ হবে না, এবং তার যেহেতু পররাষ্ট্র উপদেষ্টা হওয়ার একটা খায়েশ ছিল, তিনি এবং তার কাউন্টার পার্ট ভারতের যে অজিত দোভাল, যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ভারতের, তো বাংলাদেশেও এই অজিত দোভালের সাথে যোগাযোগ বাড়াবার জন্য তিনি এনএসএ একটি পদ তৈরি করার জন্য অনুরোধ করলেন, এবং ডক্টর ইউনূস তাকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করলেন। এবং তাকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করার একটা ছোট্ট সমস্যা হয়ে গেল যে সেনা প্রধান জেনারেল ওয়াকার খান এটা ভালোভাবে নেননি, যে কারণে ডক্টর খলিলের সাথে জেনারেল ওয়াকার খানের কিন্তু একটা দূরত্ব সব সময় ছিল। এখন ডক্টর খলিল যখন একটি নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ পেলেন, তখন সেনা প্রধানের সাথে তার আগামী দিনের সম্পর্কটা কেমন হয় সেটা দেখার একটা বিষয় থাকবে। যাই হোক, সব সময় ডক্টর খলিল চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হতে বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে কাজ করতে, এবং তিনি এখন বিশ্বাস করেন যে দায়িত্বটা তাকে দেওয়া হয়েছে সেটা তিনি অত্যন্ত সফলতার সাথে পালন করবেন। এবং যারা ডক্টর খলিল সম্পর্কে খোঁজ রাখেন যে তিনি আমেরিকার সাথে খুব ঘনিষ্ঠ এবং একই সাথে তিনি ভারতের সাথেও একটি সুসম্পর্ক বজায় রেখে চলেন। তো দুটো দেশই তাকে বিশ্বাস করে, দুটো দেশের আস্থায় তিনি আছেন, এবং দুটো দেশের সমর্থন নিয়েই তিনি পররাষ্ট্র মন্ত্রী হয়েছেন। কিন্তু এর একটা সমস্যা হলো, আমাদের বর্তমানে বাংলাদেশে যে মার্কিন রাষ্ট্রদূত আছে ব্রেন্ট ক্রিস্টেনসন, আবার ডক্টর খলিল, এরা এত বেশি আমেরিকা ঘেরা যে চীন এটাকে কিভাবে নেবে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। এবং চীন ডক্টর খলিলের দায়িত্ব পালনের পথে কতটা সহায়তা কিংবা কতটা প্রতিবন্ধকতা তৈরি করে সেটি আমাদের দেখার বিষয়। একটা খুব ইন্টারেস্টিং খবর পেলাম আজকে একজন সদ্য বিদায়ী উপদেষ্টার কাছ থেকে, যে ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে ভীষণ ভয় পান, এবং এই যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দেওয়া, শেখ হাসিনাকে নানাভাবে হেয় করা, তার বিরুদ্ধে আইসিটিতে মৃত্যুদণ্ড দেওয়া, আওয়ামী লীগের কার্যক্রম এর উপরে নিষেধাজ্ঞা জারি করা, এই সব কিছুর অন্যতম উদ্যোক্তা ছিল ডক্টর ইউনূস। তার সবসময় একটাই ভয়, যদি শেখ হাসিনা কখনো ফিরে আসে তাহলে তাকে যদি ধরতে পারে তাহলে তার খবর আছে। তার আরো টেনশন হলো যে গ্রামীণ ব্যাংকের যে শাখা প্রশাখা ছড়িয়ে আছে সারা দেশ জুড়ে, সেগুলোর নিরাপত্তা নিয়েও তিনি ভীষণ উদ্বিগ্ন। এবং শুধু ডক্টর ইউনূস না, উপদেষ্টা পরিষদের আরো 2-3 জন উপদেষ্টা ছিল যারা শেখ হাসিনাকে জমের মতো ভয় পান, এবং কোনোভাবেই শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হবে না। শেখ হাসিনা ফিরলে তাদের ভবিষ্যৎ কি হবে এটা নিয়ে তারা অনেক ভীত ছিল। এই ভীতির কারণে যেটা হতো যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আওয়ামী লীগের একটা দূরত্ব তৈরি হয়েছিল, তারা সাহস পেত না। তারপরেও যতবার আওয়ামী লীগের সাথে যোগাযোগের একটা চেষ্টা করা হয়েছে, একটা ডিফিকাল্টিস ফেস করেছে যে আওয়ামী লীগের কার সাথে কখন যোগাযোগ করতে হবে, কিংবা আওয়ামী লীগের কাছে কোনো তথ্য চাইলে বা কোনো তথ্য প্রদান করলে সেটার ঠিকমতো উত্তর পাওয়া যেত না। অর্থাৎ আওয়ামী লীগের সাথে কমিউনিকেশনের একটা সমস্যা অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার তো চলে গেছে, এখন তো একটা সরকার বাংলাদেশে আছে, সেটা আমরা অবৈধ বলি যাই বলি, সেটা একটা বাস্তবতা। তো সেই সরকারের সাথে কোনো পর্যায়ে আওয়ামী লীগের যোগাযোগ হবে কিনা, কারা করবে কি করবে, এই বিষয়গুলো নিয়ে বোধহয় ভাববার সময় এসেছে। আর এই কথা যখন বলছি তখন আমরা সারা বাংলাদেশ থেকে খবর পাচ্ছি যে বিভিন্ন জেলায় বা বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হচ্ছে এবং তারা সীমিত আকারে সেখানে কার্যক্রম শুরু করছে। কেন্দ্রীয়ভাবে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল এই ইউনূস গং গত বছর।
তো এখন তো এই নিষেধাজ্ঞাটা ওঠেনি, তারপরেও কেন আওয়ামী লীগ এভাবে কার্যালয় খুলছে? একটু খবর নিয়ে জানলাম, বিশেষ করে সেই সব আসনে, যেসব আসনে বিএনপির এমপি জয়লাভ করেছে এবং সেই জয়লাভের পেছনে আওয়ামী লীগ সমর্থক ভোটারদের একটা বড় ভূমিকা ছিল। সেই সব জায়গায় একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং তৃণমূল আওয়ামী লীগের এই জায়গাটা আমি বলবো যে এটা একটা গ্রেট স্যাক্রিফাইস, যে তারা আওয়ামী লীগের নেতাকর্মী হিসেবে বিএনপি কর্তৃক নিগৃহীত হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের অনেককে হত্যা করা হয়েছে, তারপরেও এই সব কষ্ট বুকে চেপে তারা কিন্তু জামাত ঠেকানোর জন্য অনেক জায়গায় বিএনপিকে ভোট দিয়েছে এবং সেই সব জায়গায় বিশেষ করে বিএনপির প্রার্থীরা আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া বা কার্যক্রমের ব্যাপারে তাদের কাছ থেকে একটা গ্রিন সিগন্যাল আছে। এখন আসলে আওয়ামী লীগের উপরে ডিপেন্ড করছে তাদের যে শীর্ষ নেতৃত্ব আছে তারা কিভাবে কি নেগোসিয়েশনের মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহার করবে এবং সেখানে কোনো বিদেশি শক্তি সহায়তা লাগবে কিনা এটা নিয়ে বোধহয় কাজ করবার সময় এসেছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসন্ন 12ই ফেব্রুয়ারিতে যে প্রহসনমূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগ তা বর্জনের জন্য আপামর ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে। কিন্তু প্রবাসে অধিকাংশ ভোটারই এই নির্বাচন বর্জন করেছে। মাত্র 3% প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন, বাকি 97%ই দেয়নি। কেন এই অনুপস্থিতি? এটি কি স্রেফ কাকতালীয়, কারিগরি ব্যর্থতা, নাকি এর মধ্য দিয়ে আওয়ামী লীগের বর্জনের পাশাপাশি প্রবাসী ভোটাররাও একটি রাজনৈতিক বার্তা দিয়েছে? আপনারা জানেন যে দেশের বাইরে প্রায় 1.5 কোটি এলিজেবল ভোটার রয়েছে। যদি একটু কনজারভেটিভ এস্টিমেট করি যে কমপক্ষে 1 কোটি ভোটার রয়েছে বাংলাদেশের বাইরে যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে চাইলে ভোট দিতে পারত। কিন্তু আমরা দেখলাম যে মাত্র 7,67,188টা ব্যালট 123টা দেশে অবস্থানরত প্রবাসীদের কাছে পাঠানো হয়েছে, কারণ তারা ভোটার হিসেবে নিবন্ধন করেছিল। এই 7,67,188টা ব্যালটের মধ্যে আবার 12,170টা ব্যালট তার গন্তব্যে অর্থাৎ ভোটারের ঠিকানায় পৌঁছায়নি। এই যে 12,170টি ব্যালট পেপার নষ্ট হলো, ভোটারের কাছে পৌঁছলো না, এর জন্য গচ্চা গেল 85,19,000 টাকা। যারা ব্যালট পেপার পেয়েছেন তারা হলেন 7,55,018 জন। তার মধ্যে 5,01,862টি ব্যালট পেপার বাংলাদেশে পাঠানো হয়েছে। তার মানে এখানেও প্রায় 1/3 ভোট দেয়নি যারা রেজিস্ট্রেশন করেছে। তো সব মিলিয়ে দেখা গেছে মাত্র 3 থেকে 5% ভোটার এই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। বাকি 95 থেকে 97% এলিজেবল ভোটার ভোট দেয়নি। কেন দেয়নি? আমি কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি। অনেকেই বলেছেন যে তারা ডক্টর ইউনূসের অধীনে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে এটা বিশ্বাস করেননি। আবার ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করেছেন, ব্যালট পেপার পেয়েছেন, কিন্তু ভোট দেয়নি। এরকম কয়েকজন আমাকে জানিয়েছেন যে তারা শেষ পর্যন্ত ভেবেছিল যে এটা একটা ইনক্লুসিভ নির্বাচন হবে এবং এখানে আওয়ামী লীগও পার্টিসিপেট করবে। যেহেতু আওয়ামী লীগ পার্টিসিপেট করেনি, তারা নো ভোট নো ভোট। এবং এই ব্যালট পেপারটা নিয়েও সমালোচনা হয়েছে, বিশেষ করে গণভোটের যে ব্যালট পেপার তাতে কোনো সিরিয়াল নাম্বার নেই। এমনি সাধারণত সংসদ সদস্যদের জন্য যে ব্যালট পেপার তাতে সিরিয়াল নাম্বার আছে,
কিন্তু গণভোটে সিরিয়াল নাম্বার রাখা হয়নি, কারণ এই গণভোট নিয়ে ব্যাপক কারচুপির আশঙ্কা করা হচ্ছে। জিয়া এরশাদের আমলে আমরা গণভোট দেখেছি, ইউনূসের আমলেও আমরা সেরকমই একটা গণভোট দেখব। এবং আমি আপনাদের আগাম বলে দিচ্ছি যে কমপক্ষে 70% ভোট পাবে হ্যাঁ। আপনার তো যে কেউ ব্যালট পেপার ছেপে, এই গণভোটের ব্যালট পেপার ছেপে ভোট দিয়ে দিতে পারে, হ্যাঁ না দিয়ে দিতে পারে, কোনো প্রমাণ নাই যে এটা নকল না আসল। এই যে এত 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 প্রবাসী ভোটাররা যে ভোট দিলেন না, সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়ে গেছে। অনেকেই আমাকে বলেছেন যে ভাই নির্বাচন তো হয়েই যাবে, আওয়ামী লীগ কি করলো? যারা আমাকে এই প্রশ্নটি করেন, আমি তাদের জন্য বলছি যে আওয়ামী লীগ এই আসন্ন প্রহসনমূলক নির্বাচনকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ কর্মসূচির ডাক দিয়েছে। অর্থাৎ আপনি এই ভোটটি বর্জন করবেন, আপনি ভোট দেবেন না। মনে রাখবেন, ভোট দেওয়া যেমন আপনার অধিকার, ভোট না দেওয়াটাও আপনার সেম অধিকার। সুতরাং আপনি ভোট দিতে যাবেন না। আপনি ভোট দেন বা না দেন, মনে রাখবেন যে এই নির্বাচনে 55% ভোটার ভোট দিয়েছে, এটি ইউনূসের প্রশাসনের পক্ষ থেকে বলা হবে। এবং এই 55%টা আমি কোথায় পেলাম? ইউনূসের একজন উপদেষ্টা ইতিমধ্যেই বলেছেন যে তারা আশা করছেন 55% ভোটার ভোট দেবে। 55% বলার কারণ হলো আওয়ামী ভোট সাধারণত 40 থেকে 50% বলে ধারণা করা হয়। যেহেতু আওয়ামী লীগ বর্জনের ডাক দিয়েছে, তারা একটা হিসাব করে গোজামিল দিয়ে আমাদের আগেই বলে দিয়েছে। আমার কথা হলো যে আগের থেকে উনি কি করে জানলো 55% ভোট কাস্ট হবে? তার মানে সবকিছু প্রি প্ল্যান্ড। কে কোন ভোট পাবে, কিভাবে পাবে, অ্যাটলিস্ট ভোটার কত পার্সেন্ট কাস্ট দেখাবে, এটা নিয়ে তারা হোমওয়ার্ক করে রেখেছে এবং প্ল্যান বাস্তবায়ন শুধু বাকি। এখন কথা হলো যে আওয়ামী লীগ যে ভোট বর্জন করতে বলেছে, আমার আপনার দায়িত্ব তাহলে কি? আমরা যদি আশা করি আওয়ামী লীগ কিছু করবে, তাহলে আমাদের দায়িত্ব হলো ভোট বর্জন করা। এবং আমরা ভোট বর্জন করলে কি হবে? যদি ভোটার টার্ন আউট বা ভোট প্রদানের হার যতই কারচুপি করুক, যদি এটা কম থাকে, এটা যদি 15-20% মধ্যে থাকে, তাহলে আন্তর্জাতিকভাবে এমনি এই নির্বাচন নিয়ে বিতর্ক হচ্ছে, সমালোচনা হচ্ছে, তখন আরো গ্রহণযোগ্যতা হারাবে। সুতরাং ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা ভোট কেন্দ্রে যাব না। কেউ কেউ বলছেন যে ভাই আমাদের তো ভয় ভীতি দেখাতে পারে, আমাদের তো অনেক রকমের হিসাব থাকে, তো আমরা যদি যেতে বাধ্য হই কি করব? সেক্ষেত্রে স্পষ্ট নির্দেশনা হলো যে গণভোটে না ভোট দিতে হবে এবং ব্যালটে যে কাউকে ভোট দিবেন জামাত এবং বিএনপি ছাড়া। এবং আপনি চাইলেও একাধিক লোককে ভোট দিয়ে ব্যালট পেপারটা নষ্ট করতে পারেন। আপনি আপনার কাজটুকু করেন, আমি আমার কাজটুকু করি, আমরা ভোট বর্জন করি, আমরা ভোট দিতে যাব না। যদি কেউ কেউ বাধ্য হয়, তাহলে ওই না ভোট এবং বাকি ভোটটা বিএনপি এবং জামাতের বাইরে অন্য কাউকে দেবেন। যে ব্যালটে নৌকা নাই, সেই ব্যালটে ভোট দিতে যাবার কোনো প্রয়োজন নেই। একটা ন্যারেটিভ কিন্তু খুব পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে যে গত 17 মাস বিএনপি তৃণমূলে আওয়ামী লীগের নেতাকর্মীর উপর যে পরিমাণ অত্যাচার করেছে, তাতে তারা কিছুতেই বিএনপিকে ভোট দেবে না, তারা জামাতকে ভোট দেবে। এইটা কিন্তু যতটা না সত্যি, তার চেয়ে অনেক বেশি হলো অপপ্রচার। আপনি বিএনপিকে ভোট দেবেন না, যে বিএনপি 17-18 মাস যে টর্চার করেছে, নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিয়েছে, এগুলো এভরিথিং ইজ ফাইন, বাট ইট ডাজেন্ট জাস্টিফাই যে আপনি জামাতকে ভোট দেবেন। যে কারণে বলা হচ্ছে যে আপনি জামাতকে ভোট দেবেন না, বিএনপি কেও দিবেন না, আপনি অন্য কাউকে দেন। তবে শেষ কথা হলো
যে কোনো অবস্থায় জামাতকে ভোট দেওয়া যাবে না। আপনারা, আমি এর আগের ইমিডিয়েট এপিসোডে দেখিয়েছি জামাত কিভাবে টাকা দিয়ে ভোট কিনছে। আমি আরেকটা ছোট্ট ক্লিপ দেখাই, যে দেখেন তারা কিভাবে সাধারণ মানুষজনকে ধর্মের নামে, আল্লাহর নামে প্রতারণা করছে। এবং এই ভিডিওতে দেখেন যে পরকালে নাকি এই ভোটের ভিডিও দেখানো হবে। তাতে হাত দিয়ে দাঁড়িপাল্লায় সিল দিব না কোনটাতে সিল দিব এটা কিন্তু আল্লাহ রেকর্ড করে রাখছে এবং ওই ভিডিওটা কিয়ামতের দিন দেখাবে। প্রিয় বন্ধুরা, শেষে আবারও অনুরোধ করছি, নো ভোট নো ভোট। আসুন আমরা এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনকে বর্জন করি। আপনি যদি মনে করেন যে আপনি গণভোটে গিয়ে না ভোট দেবেন, আপনি ভোট দেন না দেন, গণভোটের ভোট তারা জালিয়াতি করবেই। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।